বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন উঠলেও এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত, বলছেন সমন্বয়করা। শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা সংস্কারে গুরুত্বারোপ। দল গঠন করব এটা আমরা এখনো আলোচনায় আনি নেই। সাধারণ মানুষ মনে করছে হোল রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার দরকার, আর সেই সংস্কারের দায়িত্বটা এখন আমাদের কাঁধে। রাষ্ট্র সংস্কার নিয়ে যে গঠনমূলক কাজগুলো সেটা করার চেষ্টা করতেছি আমরা। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপির। সাবেক প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ সাজা চান স্বজনরা। চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগে আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ। ভর্তি পুনর্বহাল চেয়ে বিকারুন্নেসার প্রথম শ্রেণীর ১৬৯ জন শিক্ষার্থী ও অভিভাবকের মানববন্ধন। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দল গঠনের আগে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে চান সমন্বয়করা। তবে তারা এও বলছেন, বিদ্যমান দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এ কারণে নতুন দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন শাকির আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাফ জবাব, রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই সংস্কার করতে হবে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা সহ পুরো রাষ্ট্র কাঠামো। রাজনৈতিক দল গঠন করব এটা আমরা এখনো আলোচনায় আনি নেই। আমরা রাষ্ট্রটা সংস্কার হোক, ইনস্টিটিউশনগুলো সংস্কার হোক, এগুলো শক্তিশালী হয়ে উঠুক, শিক্ষা ব্যবস্থা সংস্কার হোক, বিচার বিভাগ স্বাধীন হয়ে উঠুক, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারুক। আমরা এখনো কোনো রাজনৈতিক দল গঠন নিয়ে চিন্তা ভাবনা করছি না। তবে রাষ্ট্র সংস্কার নিয়ে যে গঠনমূলক কাজগুলো সেটা করার চেষ্টা করতেছি আমরা। আর রাষ্ট্রের গণতন্ত্রের যে ধারাটা এটা উন্নত করার চেষ্টা করছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই রাজনৈতিক দল গঠনের জন্য জনগণের প্রত্যাশার চাপ রয়েছে জানিয়ে সমন্বয়করা বলছেন, সময়ে বাতলে দেবে তরুণদের এগিয়ে যাওয়ার গতিপথ। জনগণের প্রত্যাশা আছে, তারা চাচ্ছে যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি। যেহেতু অপরাপর রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়েছে, মানুষ ভাবে যে তরুণদের মাধ্যমে একটা দল আসুক, তা আমরা সেটাও বিবেচনায় রেখেছি। এছাড়া রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফেসিবাদকে দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে আরও সুসংগঠিত করার কাজ চলছে বলে জানান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, লিড দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা এখনো রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আছে, এটা সংস্কারের জন্য আমরা সেই মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চাচ্ছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। সামিটের এবারের প্রতিপাদ্য একটি টেকসই ভবিষ্যতের জন্য একটি ক্ষমতায়ন গ্লোবাল সাউথ। বহুত বহুত ধন্যবাদ। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Your Excellencies, I invite you to visit Dhaka soon.
বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। We hope we can do it together in the global south, which is rich with fantastically creative young population. Combining entrepreneurship with social business can create miracles. We'd like to propose some common facilities in the global south. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ এবং আলোচনা সভায় একথা বলেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে অনতিবিলম্বে আপনারা একটা টিম করে আমরা তরুণরা আপনাদের সাথে কাজ করব, ভলান্টিয়ার হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব। এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। এরা এখনো ষড়যন্ত্র করছে। অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন অবিলম্বে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুস সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। ভারতের আধিপত্যবাদী শক্তির কোন বীজ যদি এখানে থাকে, তাহলে অবশ্যই এই দেশ পূর্ণ স্বাধীনতা কখনোই অর্জন করবে না। ভারতরে বলছে অতি দ্রুত কিভাবে নির্বাচন হইতে পারে, আবার তার মা ক্ষমতা আইতে পারে, সেটার জন্য ভারতকে ব্যবস্থা নিতে বলছে। বুঝে না হন, ভারতকে আবার দেশ চালায়, ভারতের কথাই কি আবার দেশ চলবে? চলতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চলেছে ছাত্র জনতার উপরে, তার বিচার দেশের মাটিতে হতেই হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে। তারা যে এত জিঘাংসু রক্ত পিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে বাংলাদেশের ক্ষমতার বসতে বসেছে, এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে। এমন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে, গিয়ে বলে আমাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্ক তুমি যাও, সেই সম্পর্ক পালন করে এসে ওখানে গিয়ে দেশবাসীকে কলঙ্কিত করো না। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিভিন্ন গণহত্যার বিচার করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। সকালে মগবাজারে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। অলি আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতায় যাদের চাকরি হয়েছে সেসব দালালদের শুধু বদলি কিংবা চাকরিচ্যুত না করে তাদের বরখাস্ত করতে হবে। গণহত্যার হুকুমদাতাদের কোথাও আশ্রয় না দিয়ে তাদের আয়নাঘরে রেখে স্বজন ছাড়া বন্দি জীবনের স্বাদ বোঝাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলডিপি। হেফাজত ইসলামের আন্দোলনের সময়
যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল পিলখানা তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে 57 জন অফিসার সহ গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক। আগামীতে যেন কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোনো দলের সেবাদাস না হয় বা দলের সদস্য না হয় তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের মাটিতে আর স্বৈরশাসক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুটেরাদের স্থান হবে না। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সরকারি দফতর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিংয়ের কর্মীরা। সকাল 9টার দিকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা শাহবাগে জড়ো হয়ে অবরোধ করেন। তাদের দাবি, আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরকারের নীতিমালা অনুসরণ করছে না, কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। এছাড়া হুটহাট ছাঁটাই, নামমাত্র বেতনের চাকরি এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে সরবেন না বলেও ঘোষণা দিয়েছেন অবরোধকারীরা। আমরা দাসপ্রথা থেকে মুক্তি চাই। আমরা মাস শেষে বেতন পাই না, কোম্পানি আমাদের ঠিকভাবে বেতন দিচ্ছে না, বৈষম্যর শিকার হয়ে থাকতে চাই না। বিগত 10 বছর যাবত আমি এলজিতে সার্ভিস দিচ্ছি, তারপরে আমার বেতন এখনো বাড়ে নাই। আমরা যেহেতু অফিস থেকে একবার রাস্তায় নেমেছি, আমাদের দাবি আমরা আদায় করে তারপরে এই রাস্তার দিকে যাব। পিলখানা হত্যার বিচারের দাবি জানিয়ে 3 দফা দাবি উত্থাপন করেছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান তারা। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে। একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান ইনকোয়ারি কমিশন হয়েছে, আনিসুজ্জামান সাহেব একজন, উনি খুব সম্মত সচিব ছিলেন, ওনার অধীনে, এবং আরেকটা ইনকোয়ারি কমিশন, যেই ইনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটার অরিজিনাল ভার্সনটা চাই, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা ইনকোয়ারি করেছিলেন, সেইটার ইনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন, তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো। যাচাই বাছাই শেষে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। কি পরিমাণ মুক্তিযোদ্ধা সন্তান চাকরি কোটার মধ্যে হয়েছে, আর মুক্তিযোদ্ধার কী অবস্থায় আছে, সংখ্যা কত, এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছে, এই সমস্ত কিছু মানুষের কাছে, জনসাধারণের কাছে আমরা উন্মুক্ত করে দেব। ভর্তি পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে ভিকারুন্নিসা স্কুলের প্রথম শ্রেণীর 169 জন শিক্ষার্থী এবং অভিভাবক অংশ নেন। সকাল 10:30টার দিকে অবস্থানরত অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষে রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নিসা স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন তাদের ছেলেমেয়েরা। 3 মাস ক্লাস করার পর জানতে পারেন বয়স জটিলতায় 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়েছে। শিক্ষাবর্ষের মাঝামাঝিতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়। পরে ভর্তি পুনর্বহালের দাবিতে হাইকোর্টেও রিট করেন অভিভাবকরা, কিন্তু উচ্চ আদালতেও ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। অভিভাবকদের অভিযোগ, ভর্তি বাণিজ্য এবং দুর্নীতির শিকার হয়েছে তাদের ছেলেমেয়েরা। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান। আমি স্কুলকে অনেক মিস করি, আমি আবার স্কুলে যেতে চাই। আমি আমার স্কুলকে ভালোবাসি, আমি আমার স্কুলকে মিস করি এবং আমি আমার ক্লাসে ফিরতে চাই। মাউসি থেকে সার্কুলার আসার পরে আমরা মাউসির আন্ডারে অ্যাপ্লাই করেছি। আলাদা আলাদা স্কুলের যদি আলাদা আলাদা নিয়ম থাকে, ওটা তো আর আমরা জানি না। ওনাদের ভুলের কারণে আমরা আজ এই রাস্তার মধ্যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। 7 মাস ক্লাস করেছে, এক্সাম দিয়েছে, এখন যদি বলে বাচ্চাগুলোর ভর্তি বাতিল, তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমার বাচ্চা কিন্তু শুধুমাত্র ভিকারুন্নিসা স্কুলে চান্স পায়নি, আর সিরিয়ালি আরও 2-3টে স্কুলে সে ভর্তির জন্য বিবেচিত হয়েছিল। বছরের অর্ধেকে গিয়ে যদি তারা আমাদের বাচ্চাকে বাতিল করে দেয়, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমার বাচ্চাকে তো অন্য কোনো স্কুলে ভর্তি করাবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং শীর্ষ কর্তারা পদত্যাগ করায় প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে।
থমকে গেছে একাডেমিক কার্যক্রম। এদিকে শীর্ষ কর্তারা পদত্যাগ করায় সরকার নির্ধারিত সময়ে অনেক বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সেশন জটের শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব ক্ষেত্রেই সংস্কার চলছে। গত 10 আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একে একে পদত্যাগ করেন উপাচার্য, 2 উপ-উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, সব হলে প্রদক্ষ ও ছাত্র উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে এখন কার্যত প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে। এমন অবস্থায় গত 7 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 552তম জৌলি সিন্ডিকেট সভায় গৃহীত সব সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে। ওই সভায় আবেদনের ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দ সহ 19 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। পাশাপাশি 16 আগস্ট থেকে শাটল ট্রেন চালু ও 18 আগস্ট থেকে আবাসিক হল খুলে দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্থগিত হয়ে পড়েছে সব কার্যক্রম। প্রশাসন না এসে যদি আমাদের ক্লাস কার্যক্রম ফিরিয়ে না দেয় তাহলে হচ্ছে আমাদের যে আমরা সেশন জটের ভিতরে পড়ব। এরই মধ্যে গত 14 আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসিক হলে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায় রেজিস্ট্রার ও অ্যাকাউন্টস অফিস ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য সহ সব অফিস তালাবদ্ধ। এই মুহূর্তে কোনো উপাচার্য যদি না আসে, কোনো অভিভাবক যদি না আসে তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা তো বা হল খোলা তো সম্ভব না। নতুন যোগ্য প্রশাসন নিয়োগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে দেয়ালচিত্র আঁকা কর্মসূচি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী আলকাসির। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রতিরোধ আর প্রত্যয়ের নতুন ভাষা গ্রাফিতি। এই গ্রাফিতি নিয়ে আজকে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেশের ঢাকার বিভিন্ন সড়কে, অর্থাৎ বিভিন্ন দেয়ালে দেয়ালে কিন্তু গ্রাফিতি আঁকা শুরু হয়েছে। এর মূল দাবি হচ্ছে শেখ হাসিনার বিচার। অর্থাৎ এক কথা যদি বলতে চাই, শেখ হাসিনার বিচারের দাবিতে আজকে রাজধানীর বিভিন্ন দেয়াল কিন্তু রাঙানো হচ্ছে, বিভিন্ন প্রতিবাদের ভাষা লেখা হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন প্রত্যয়ের কথা লেখা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এখানে মূলত শহীদ মিনার থেকে শুরু করে সায়েন্স পর্যন্ত চলবে এই গ্রাফিতি আঁকা। এখন এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সামনে। এখানে গ্রাফিতি আঁকছেন এবং যদি বলি যে বিভিন্ন স্লোগান বা বিভিন্ন প্রতিবাদের ভাষায় দেয়াল রাঙাচ্ছেন ইউলেফ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখানে যে বিষয়টি দেখতে পেয়েছি এবং যারা এখানে গ্রাফিতি আঁকছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের মূল দাবি হচ্ছে শেখ হাসিনার বিচার। তিনি যেই অপকর্মগুলো করেছেন সেগুলোর বিচার তারা চাইছে। যে বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো তারা আজকের এই গ্রাফিতির মাধ্যমে তুলে ধরবেন। আর একটু যদি স্পেসিফিক বলতে চাই তাহলে বলতে হবে, আমি জিজ্ঞেস করেছিলাম তারা কি কি বিষয়ে গ্রাফিতি আঁকবেন। তারা আমাদেরকে জানিয়েছেন মৌমিতা ইস্যুতে তারা এখানে গ্রাফিতি আঁকবেন, সেই সঙ্গে পাহাড়ে যে অশান্তি বিরাজ করছে পাহাড়ের শান্তির জন্য তারা এখানে গ্রাফিতি আঁকবেন। এছাড়া নতুন প্রজন্মকে, নতুন আগামীর প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য, সচেতন করার জন্য তারা গ্রাফিতি আঁকবেন। এইখানে আজকে সকাল থেকে শুরু হয়েছে গ্রাফিতি আঁকা এবং এই গ্রাফিতি কিন্তু আঁকা চলবে যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার না হয়, ঠিক ততদিন পর্যন্ত। আজকে শহীদ মিনার এলাকা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়েছে দেয়াল রাঙানো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দেয়াল হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকা হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যারা এখানে কাজ করছেন তারা। এখানকার চিত্র আমরা যেটা দেখেছি, একদল হাতে গিটার বাজিয়ে গান গাইছেন এবং আরেক দলের হাতে রং তুলি, চক, পেন্সিল। তারা যারা দেয়াল আঁকছেন, দেয়ালে রং করছেন বা গ্রাফিতি আঁকছেন, তাদেরকে উৎসাহ বা উদ্দীপনা দেওয়ার জন্য কিন্তু গান গাইছে আরেকটি দল। তো সব মিলে যদি এক কথায় বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের পর গ্রাফিতি একটা প্রতিবাদ বা প্রতিরোধ, প্রত্যয়ের ভাষা হয়ে উঠেছিল। সেই ভাষাটাকেই কিন্তু উপজীব্য করে দেশের বিভিন্ন জায়গায় গ্রাফিতি আঁকা চলছে এবং এই গ্রাফিতি আঁকা চলবে যতদিন পর্যন্ত দেশের বৈষম্য দূর না হয়। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দুপুরের সময় আরও থাকছে। রাজধানীর বাজারে আবারও তুঙ্গে কাঁচা মরিচের ঝাঁঝ, 50 টাকা বেড়ে খুচরায় দাম ছুঁয়েছে 400। প্রাণ চাঞ্চল্য ফেরায় চট্টগ্রামের খাতুনগঞ্জে নিম্নমুখী আমদানি করা তেল, চিনি, পেঁয়াজের দর।
প্রায় 4 মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের 10টি দানবাক্স। চলছে গণনার কাজ, মিলেছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের গহনাও। সকালে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে দানবাক্স থেকে পাওয়া বস্তা বস্তা টাকা নেওয়া হয় মসজিদের 3য় তলায়। সেখানে গণনার কাজ করছেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাধারণত 3 মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়, কিন্তু এবার নানা কারণে তা 1 মাস পিছিয়ে যায়। সবশেষ 20 এপ্রিল 7,68,00,000 টাকা পাওয়া যায় দানবাক্স থেকে। এবার এই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা মসজিদ কর্তৃপক্ষের। সুউচ্চ মিনার এবং 3 গম্বুজ বিশিষ্ট 3তলা পাগলা মসজিদটি শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত। রাজধানীর বাজারে আবারও চড়া কাঁচা মরিচের ঝাঁঝ। একদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি মরিচের দাম 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। খুচরায় দাম ছুঁয়েছে 400 টাকা। মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। শুক্রবারও রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে 240 থেকে 260 টাকায়। একদিনের ব্যবধানে শনিবার সেই মরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, যার খুচরা বাজার দর ছাড়িয়েছে 350 টাকা। রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। এছাড়া এদিন অন্যান্য সবজির মধ্যে করলা 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 থেকে 60 টাকা, পেঁপে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ 100 থেকে 110 টাকা আর আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলে অধিকাংশ দামই চড়া। তবে বিক্রেতাদের গলায় উল্টো সুর। তাদের দাবি বাজার আগের তুলনায় কমতির দিকে। ওই রকম কোনো দাম কমে নাই। আগেও পটল কিনছে 60 টাকা, এখনো পটল 60 টাকা। কি কারণে বাড়লো, যদি সরকার তদারকি করতো যে কি কারণ বাড়ার কারণটা কি? আপনি ধুন্দুল 50 টাকা, পেঁপে 25 টাকা, আর বেগুন হলো 50 টাকা, সিজিঙ্গা 40। দেশি বেশি 110 টাকা, ইন্ডিয়ান বেশি 100 টাকা, আলু বেশি খুচরা বেশি 60 টাকা, পাল্লা হিসাবে বেচলে বেশি 56 টাকা। এদিকে শনিবারও শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন, শিক্ষার্থীদের তদারকিতে দ্রব্যমূল্যে কমতির হাওয়া লাগলেও অনেক জায়গায় কারসাজি করে বিক্রেতারা পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন। আজকে আসছি স্যারকে নিয়ে, দেখা যাক আজকে ভালো কিছু হবে। আগামীকাল থেকে হয়তো এর প্রভাবটা আমরা পাবো বাজারে। আশা করছি যে এই নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর দাম পর্যায়ক্রমে আরো কমে আসবে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। অন্যান্য যে বাজারগুলোতে আমরা দেখেছি ব্রয়লার মুরগি 140 টাকা সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম 170 টাকা কেজি, কিন্তু তাদের কোনো ক্যাশ মেমো এরা দেখাতে পারছে না। এটি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 70 টাকা ও সোনালী মুরগি 260 টাকায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রাণ চাঞ্চল্য ফিরছে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় নতুন করে দাম বাড়েনি কোনো পণ্যের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। পর্যায়ক্রমে আরো স্বাভাবিক হলে আরো ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। 142 টাকা এবারে লিটার পরে আর কি সয়াবিন খোলাটা। সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন 20 টাকা 30 টাকা প্রতি মনে কাটতেছে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 90 হতে 95 পর্যন্ত বিক্রি হচ্ছে। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে 69 থেকে 70 টাকা, মসুর ডাল বিদেশিটা 100 থেকে 102 টাকা। চাকতাই খাতুনগঞ্জে প্রায় 5000 দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাজধানীর সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে খাগড়াছড়ি আলুটিলা সড়কের সাপমারা এলাকায় হঠাৎই পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এতে আটকা পড়ে বেশ কয়েকটি যানবাহন। বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানীর সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাটি সরানোর কাজ শুরু করে। দেশের বাইরের খবর। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট। 24 ঘন্টার কর্মবিরতিতে জরুরি বিভাগ চালু থাকলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি রাজ্য সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় তোলপাড় ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে চলছে কর্মবিরতি। দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার সকাল 6টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু হয় 24 ঘন্টার ধর্মঘট। চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। চলছে বিক্ষোভ সমাবেশ। নৃশংস ওই হত্যার ঘটনায় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ। 7 দিনের ওপর হয়ে গেল, এখনো কোনো কালপ্রিটকে অ্যারেস্ট করা হয়নি। যাকে অ্যারেস্ট করা হয়েছে এটা স্পষ্ট পরিষ্কার যে সে একা দোষী হতে পারে না, বাকি দোষী এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজে, সেই খুনিরা, সেই ধর্ষকরা। যে আসামিগুলো এরকম নোংরামি কাজ করেছে, হ্যাঁ, এটা আমরা প্রতিবাদ চাই, ওনাদের সাজা হোক। এখনো পর্যন্ত তার মীমাংসা হলো না কেন? খুনি এখনো ধরা পড়লো না কেন? ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বাম সংগঠনগুলো। পশ্চিমবঙ্গের একমাত্র বিশেষায়িত হাসপাতাল এই এসএসকেএম হাসপাতাল। গোটা রাজ্যের হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী রোগীরা আসেন এখানে চিকিৎসা করতে, কিন্তু আরজি করের এই নারী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, এই ঘটনায় গোটা ভারতের নাগরিক সমাজের সঙ্গে একই রকম ভাবে ফুঁসে উঠেছেন চিকিৎসকরাও। আর চিকিৎসকদের ডাকে এই ধর্মঘটে এখন নাকাল চিকিৎসা ব্যবস্থা। তবুও আগত রোগীরা বলছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। একেবারে প্রথম সারি বলা ভালো 1 নম্বর হাসপাতাল, যে হাসপাতাল সাধারণত পশ্চিমবঙ্গের আপামর জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করেন, সেই হাসপাতালে এসএসকেএম হাসপাতালে। আর আমার পেছনে রয়েছেন বিভিন্ন ক্লাসের বিভিন্ন বর্ষের চিকিৎসকরা, যারা ইতিমধ্যেই, আপনি জানেন যে ইতিমধ্যেই আজকে কিন্তু গোটা ভারত জুড়ে চিকিৎসকরা, যে ঘটনা ঘটেছে আজ অগাস্ট রাতে, গভীর রাতে আরজি কর হাসপাতালের একজন নারী চিকিৎসককে যেভাবে নির্মম ভাবে পাশবিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে, সেই নারী চিকিৎসককে হত্যা করার ঘটনার পর প্রথমে যে জানেন চিকিৎসকরা প্রথমে এই আন্দোলন শুরু করেন, এবং তারপর এই চিকিৎসকদের আন্দোলন ক্রমেই নাগরিক আন্দোলনে রূপ নিতে থাকে, এবং সর্বোপরি সাধারণ সব শ্রেণী পেশার মানুষ এখন সমস্ত মতভেদ, রাজনৈতিক মতভেদ ভুলে তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলনে সামিল হয়েছেন। তারা বলছেন যে এই একটা প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা যেটা গতানুগতিক চলছে, সেই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। রাজ্যের বিভিন্ন শুধু স্বাস্থ্য খাতে নয়, বিভিন্ন খাতে যে গত কয়েক বছর ধরে ঢালাও দুর্নীতি, দুঃশাসন চলছে, তাদের অভিযোগ সেই দুঃশাসনের পরিবর্তন কিন্তু চাইছেন। এবং এই শুধু চিকিৎসকরা নন, ছাত্র সমাজও এর মধ্যে তাদের মধ্যে একাত্মতা প্রকাশ করেছেন। আপনি জানেন যে এই ঘটনায় ইতিমধ্যেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে নয়, ভারতের যে রাজধানী দিল্লি সহ দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু একই রকম ভাবে শুধু চিকিৎসকরাই নয়, সার্বিকভাবে নাগরিক যে আন্দোলন, সেই আন্দোলনে
ইতিমধ্যেই সেটি রূপ নিয়েছে। বলতে হবে যে এই ঘটনায় যার বিরুদ্ধে মূলত যে অভিযোগটা উঠেছে, রাজ্য প্রশাসন, তৃণমূল কংগ্রেসের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে এই ঘটনাটি তারাও নিন্দা করছেন। ইতিমধ্যে জানেন যে গতকালও তিনি কিন্তু রাজপথে নেমে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আপনি জানেন ইতিমধ্যে এই ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই এর হাতে অলরেডি সিবিআই তাদের হাতে নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু দফায় দফায় ওই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু আপনি জানেন যে কদিন আগে যখন রাত দখল শিরোনামে নারীরা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেখানে আপামর নারী পুরুষ সমবেত ভাবে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের রাতে যেভাবে সম্মিলিত হয়েছিলেন এবং তখন যে সন্ত্রাসী হামলা হয়েছিল তারপরে কিন্তু আন্দোলনের যে গতিমুখ সেটি কিন্তু আরো বেশি বেগবান হতে শুরু করে। তো এই ছিল আমার কাছে ভারতের যে কর্তব্যরত চিকিৎসকদের যে 24 ঘন্টা যে ধর্মঘট, সেই ধর্মঘটে আমার কাছে থাকা এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতাল থেকে আমার কাছে থাকা এখনো পর্যন্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। সামাজিক কল্যাণের নানা প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় আলোচনার শীর্ষে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নির্বাচিত হলে মধ্যবিত্তের জীবনমানের খরচ কমানোর পাশাপাশি করবেন মর্যাদাপূর্ণ অবসরের ব্যবস্থা। 90 দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। যতই দিন ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রিপাবলিকান ডেমোক্রেটদের কথার লড়াই। স্থানীয় সময় শুক্রবার দেশটির নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে অংশ নেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এ সময় মার্কিনদের কর বিরতি, জীবনযাত্রার খরচ কমানো সহ নানা প্রতিশ্রুতি দেন। বলেন তিনি প্রেসিডেন্ট হলে মধ্যবিত্তদের জন্য সুযোগ সৃষ্টি হবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং মর্যাদাকে এগিয়ে নিতে কাজ করা হবে। 4 বছরের মধ্যে নির্মাণ হবে 30 লাখ নতুন বাড়িও। Building up the middle class will be a defining goal of my presidency. Because I strongly believe when the middle class is strong, America is strong. একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে যান ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। অভিযোগ করে বলেন দেশের সুরক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কাজকে ক্রমেই কঠিন করে তুলছেন বাইডেন সমর্থিত কামালা। আর ডোনাল্ড ট্রাম্প সার্বক্ষণিক চেষ্টা করছেন কাজটি সহজ করে তুলতে। আর তাই যুক্তরাষ্ট্রের 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ট্রাম্পকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। I think you contrast the failed leadership of Kamala Harris with the peace and prosperity of Donald Trump. I don't think there's any doubt we're going to win this race, but we've got to run the campaign and we've got to get out there and talk to people. That's what we're doing every single day. জেডি ভ্যান্স আরো বলেন যুক্তরাষ্ট্র অভিবাসীদের স্বাগত জানায়, কিন্তু এখন তারা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে অভিবাসনের মাত্রা কমিয়ে শূন্যে নামিয়ে আনতে হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তান টেস্টের আগে বড় ধাক্কা টাইগার শিবিরে। শেষ মুহূর্তে অনিশ্চিত ইনফর্ম ব্যাটার মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে চোটে পড়েন এই ওপেনার। রোববার এমআরআই পরীক্ষার পর ঠিক হবে তার ভবিষ্যৎ। জয় ছিটকে গেলে বড় ধাক্কাই লাগবে টাইগার শিবিরে। ব্যাটারদের অফ ফর্মের ধারাবাহিকতার মাঝে এই ক্রিকেটারই ছিলেন টপ অর্ডারে বড় ভরসার নাম। কদিন আগে ডারউইনে পাকিস্তান শাহিনসকে হারানোর ম্যাচে ব্যাট বল 2 বিভাগেই পারফর্ম করেছিলেন সামনে থেকে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি তাই কারা হবেন তা নিয়ে চলছে এখন চিন্তা ভাবনা। মূল স্কোয়াডে সাদমান ইসলাম ও জাকির হাসান থাকলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স স্বস্তির নয়। এ দলের হয়ে জাকির প্রথম ইনিংসে ফেরেন রানের খাতা না খুলেই। দ্বিতীয় ইনিংসেও বোল্ট, রান করেন মাত্র 33। অন্যদিকে সাদমান আছেন মূল দলের সঙ্গে। এ দলের হয়ে না খেললেও কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলেছেন 2টি 4 দিনের ম্যাচ। সে 4 ইনিংসে 50 মাত্র 1টি। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও বেশ পুরনো। রাওয়ালপিন্ডিতে একাদশে জায়গা পেলে সাদমান বাংলাদেশ মূল দলের জার্সি গায়ে চাপাবেন দীর্ঘ 29 মাস পরে। একদিকে টেস্ট ক্রিকেটের মলিন পারফরমেন্স, অন্যদিকে জয়ের ছিটকে যাওয়া। নিশ্চিতভাবেই এই ম্যাচের আগেই ব্যাকফুটে অতিথিরা। এ দলের ব্যানারে মুশফিক মমিনুলদের পারফরমেন্স আরও ভয় বাড়িয়েছে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরিণতি কি হতে পারে সেটাই আপাতত বড় ভাবনা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ছিল দুপুরের সময়, এরপর দেখবেন বিভাগীয় সময়। সঙ্গেই থাকুন সময়।